বিশাল, আমি তোমার বাবা বলছি। হ্যাঁ, আমি ওই মেহের আঙ্কেলের ফোন থেকে। বাবা, কি হলো? কেটে দিল না? বিজি রয়েছে। তুমি তো জানো যে ব্যস্ততা কেমন জিনিস। সারাদিন কাজ করে যাচ্ছে। এই নাও তোমার ফোন। তোমার ছেলের মতো অকর্মা নয় আমার ছেলে। যাও গিয়ে দৌড়ও। তুমি মুখ কি দেখছো? মন্দার, তুই তাড়াতাড়ি বাজারে যা আর দই নিয়ে আয়। বিশাল ছোলা পুরি তো বটেই, আর বোঁদের রায়তাও খুব ভালোবাসে। তাড়াতাড়ি যা। তুমি বরং আরেকবার ফোন করে জিজ্ঞেস করে নাও না। না মানে বিশাল দাদার বৌদি চিন্টুকে নিয়ে আসবে কি না। আসলে কি বলতো, শেষে তো আমাকেই খেতে হয়, তাই না? লাস্ট টাইমও 3 দিন আমি খেয়েছিলাম সব খাবার। বিশাল আমাকে কথা দিয়েছে ও বৌমার চিন্টুকে নিয়ে এই সানডেতে অবশ্যই আসবে। আর জানিস, আজ সানডে, সেই জন্যই আমাকে ডিনারটাকে রেডি করতে হচ্ছে। তুই তাড়াতাড়ি দই নিয়ে আয়, না হলে কাজ থেকে ছাড়িয়ে দেবো। আর এটা ছাড়, যা। আসবে না। এই মান্দারের স্বভাবই হচ্ছে বাজে কথা বলা। বিশালকেও হিংসা করে। আরে ও আমাকে কথা দিয়েছে যে এই সানডেতে ও আসবে। তুমি দেখে নিও, অবশ্যই আসবে। পাখিরা বিন্দু বিন্দু জিনিস দিয়ে নিজেদের বাসা তৈরি করে, বিন্দু বিন্দু খাবার এনে তাদের বাচ্চাদের লালন পালন করে, আর তারপর তারা একদিন বড় হয় আর উড়েও যায়, ফিরেও তাকায় না। সেনাবাহিনী থেকে রিটায়ার করে ক্যাপ্টেন শ্রীকান্ত সিং মুম্বাইতে তার নিজের বাড়িতে নিজের ছেলে আর তার পরিবারের জন্য অপেক্ষা করছিলেন। টেবিলে ডিনারও সাজানো ছিল। এমন আগেও অনেকবার হয়েছে। বেশি নয়, মাত্র 20-25 কিলোমিটার দূরে নভি মুম্বাই থেকে তার ছেলে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। আর কঠোর মেজাজের ফৌজি বাবা বিচলিত হয়ে পড়েছেন। বিশাল, আরে কোথায় বাবা তুই? অনেক রাত হয়ে গেল। আমি নিজের হাতে খাবার রেডি করেছি বাবা, তোমাদের জন্য। তোমাদের জন্য আমি পায়েস বানিয়েছি, আর চিন্টুর জন্য অনেক কিছু নিয়ে এসেছি। ড্রাই ফ্রুট, গিফট, অনেক কিছু এনেছি। ড্যাড সরি, আমি একটা কাজে ফেসে আছি, আজকে যেতে পারবো না। তুমি যে বললে আমাকে সানডে আসবে, মাত্র তো 1-1.5 ঘন্টার রাস্তা। আমার জন্য তোমার কাছে কোনো সময় থাকে না, তাই না? ড্যাড প্লিজ, রাখছি, আমি পরে কথা বলবো। বিশাল, ফোন কেটো না। বিশাল, কেটে দিল। বাবার সাথে কথা বলার সময় নেই ওর কাছে। কাজ কাজ, শুধু কাজ। ছোট থেকে মানুষ করেছি ওকে আমি। মন্দার, হুইস্কি নিয়ে আয়। মন্দার, কোথায় গেলি তুই? স্যার, জাগে হুইস্কি নিয়ে আয়। ছাড়ুন না স্যার, আপনি অন্তত খাবারটা খেয়ে নিন। তোকে যা বলেছি সেইটুকুই কর। যা, হুইস্কি নিয়ে আয় তাড়াতাড়ি। নিজের হাতে খাবার তৈরি করেছি আমি, কি লাভ হলো তাতে? হুইস্কি শেষ হয়ে গেছে স্যার। যখন শেষ হয়ে যায় তখন তো কিনে আনা উচিত ছিল। ইডিয়েট। এনে, দ্বিতীয়বার এরকম ভুল করবি না তুই। ফার্স্ট। বাবার জন্য পর্যন্ত সময় নেই। সানডেতেও কোনো সময় হয় না। কতদিন হয়ে গেছে। নিজের নাতিকে দেখবার জন্য আমার মনটা কেমন উতলা হয়ে আছে। পাগল হয়ে যাব।
ইচ্ছে করে না। আরে বাবা, আমার অন্য জায়গায়ও কাজে যেতে হবে। আরে কি করিস কি? কতক্ষণ থেকে বেল বাজাচ্ছি। আরে চোখই খুলছিল না আমার। ও রাত্রেবেলায় না একটু লেট হয়ে গেছিল শুতে শুতে। বাবু কান ধরে তোলেনি বোধহয় তোকে আজকে। স্যার এখনো শুয়ে আছে মনে হয়। তুমি তাড়াতাড়ি তোমার কাজগুলো সেরে নাও। হ্যাঁ, আর দিদি স্যারকে যেন বলো না যে আমি এখনই উঠেছি, না হলে কান ধরে আবার উঠবস করাবে আমাকে। আচ্ছা, বলবো না। হ্যাঁ স্যার, স্যার স্যার এখনো আসেননি উনি মর্নিং ওয়াক থেকে? ভালোই হয়েছে উনি এখনো আসেননি মর্নিং ওয়াক থেকে, না হলে আবার আমাকে কান ধরে উঠবোস করাতেন। আরে ও দিদি, তুমি তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কার করে নাও। হ্যাঁ, আমি দেখি স্যার নিচে আছেন কিনা। ঠিক আছে, ঠিক আছে। স্যারকে দেখেছো নাকি তুমি? হ্যাঁ দেখলাম তো, রাতে দেখেছি 3:30টার সময়। 3:30টার সময়? কিন্তু তুমি কি করে জানলে? হ্যাঁ, তুমি তো এইমাত্র এসছো তাই না? দিনের বেলায় ডিউটি তো তোমার। আমার ডাবল ডিউটি ছিল আজ। ওই আরেকজন ছুটি নিয়েছে না ওখানে, রাতে যখনই চোখ লেগেছিল না, আমি গাড়ির আওয়াজ শুনলাম একটা। আরে স্যার এসছে। সালাম স্যার। তাই জন্যই তোমার এই অবস্থা। ভুঁড়িটাকে ভেতরে ঢোকাও, নাহলে স্যার এলে না কান ধরে উঠবোস করাবে তোমাকে। যা তো নিজের কাজ করতে। কোথায় যে গেল স্যার? আমাকে না বলে আমাকেই ফোন করতে হবে মনে হচ্ছে। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে সুইচ অফ আছে। সুইচ অফ বলছে। কোথায় যে গেলেন স্যার? কি হয়েছে? ক্যাপ্টেন স্যারকে দেখেছেন নাকি আপনি? না। কাকু, ও কাকু। আর বলিস না। আরে মন্দার, ক্যাপ্টেন কোথায়? আরে সেটাই তো জিজ্ঞেস করতে এলাম আমি আপনাকে। আমাকে জিজ্ঞেস করতে এসেছো? ক্যাপ্টেন তো আজ আসেইনি, আর আমি ওর জন্যই ওয়েট করছি। ব্যাপার কি? কাল রাত থেকে নিখোঁজ উনি। কাল রাত থেকে নিখোঁজ? আরে না না, ও যেখানেই যাক আমাকে বলে তারপর যায়। চিন্তা করো না, যাও বাড়ি যাও। বাবু, বাইরে গিয়ে পড়াশোনা করো। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। খুব ভালো, কত ভালো ছেলে আমার। যাও 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 যাও। হ্যালো, কি রে বাবান, কতবার বুঝিয়ে পাঠিয়েছিলাম তোকে, তারপরে ভুল করলি। তোর সঙ্গে আমি কি করবো আমি বুঝতেই পারি না। আর তুই আমায় টাকার জন্য ফোন করবি না, বুঝলি? হ্যালো দাদা, আমি কখন থেকে আপনাকে ফোন করছি, আপনার ফোনই লাগছে না। হ্যাঁ, আমি কারোর সঙ্গে কথা বলছিলাম। বল কি হয়েছে? আপনার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবাকে পাওয়া যাচ্ছে না? বাবা কোনো ছোট বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? তুই জানিস তো বাবার মুডের ব্যাপারে, কিরকম টহলবাজ। গেছে কোথাও কোনো বন্ধুর সাথে দেখা করতে। তুই একটা কাজ কর, পিসিকে ফোন কর। হতে পারে পুনে গেছে দেখা করতে। আর আমি তোকে বিকেলে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ, একটু ব্যস্ত আছি আমি এখন। দাদা হ্যালো। কেমন ছেলে রে বাবা, বাবার পরোয়াই করে না। তুই সব জায়গায় খুঁজেছিস তো? সবাইকে জিজ্ঞেস করেছি আমি, অনেক জায়গায় খুঁজেও এসেছি। কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো বুঝতেই পারছি না কি করব এখন। আমি একবার ফোন করে দেখছি, যদি রাত অবধি বাড়িতে না আসে আমাকে জানাস, আমি সকালেই বাড়ি পৌঁছে যাব। আজকের এই দ্রুতগতির জীবনে সম্পর্কগুলোকে টেকেন ফর গ্র্যান্টেড, অর্থাৎ সম্পর্কের প্রতি গাফিলতি সাধারণ ব্যাপার। ক্যাপ্টেন নিখোঁজ হয়েছেন প্রায় ঘন্টাখানেক হয়েছে। ছেলের হাতে সময় নেই, আর পরিচারক কিছু বুঝতে পারছিল না। সে শহরের প্রায় সব চেনা পরিচিত ব্যক্তিদের ফোন করে ফেলেছে। প্রত্যেকটা পরিচিত এলাকায় সে ক্যাপ্টেনকে খুঁজে ফেলেছে,
কিন্তু এভাবে হঠাৎ করে ক্যাপ্টেন কোথায় চলে গেলেন? পরিচারক খবর দেওয়ায় ক্যাপ্টেনের বোন উষা চৌহান পুনে থেকে মুম্বাই চলে এসেছেন, আর এসেই তিনি গোরেগাঁও পুলিশ স্টেশনের দ্বারস্থ হলেন। কাল রাত থেকে বাড়ি আসছে না দাদা। মন্দার আমাকে ফোন করে জানালো, খুব চিন্তা হচ্ছিল এই জন্য, তাই তাড়াতাড়ি চলে এলাম পুনা থেকে। এমনিতে সবসময় মাথা গরম করে থাকে দাদা, ভয় পাচ্ছি রাগ করে কোথাও বাড়ি থেকে চলে গেল না তো। তুই কি করে জানলি সিং সাহেব গায়েব? ওই ওয়াচম্যান আমাকে বলছিল, মানে ওই আমাকে বলেছিল যে রাত্রিবেলায় 3:30টার সময় স্যার নাকি কোথায় বেরিয়ে গেছেন। তুই তখন কি করছিলি? আমি তো ঘুমাচ্ছিলাম স্যার। স্যার রাত্রিরে বেরিয়ে গেল আর তুই কিচ্ছু জানতে পারলি না? এমন তো হওয়ার কথা নয়। সাহেব তো সারা দিনে নিশ্চয়ই কিছু প্রস্তুতি নিয়েছিলেন, আর রাত্রিরে যাওয়ার সময় যখন দরজা খুলেছিলেন তুই কিছু তো নিশ্চয়ই শুনেছিলিস। আসলে রবিবার ছিল তো স্যার, তাই আমি একটু বেশি হয়ে গেছিল। ক্যাপ্টেন স্যার তো খাবার পর্যন্ত খাননি। ওনার ছেলের আসা কথা ছিল নিজের পরিবারের সঙ্গে, কিন্তু উনি এলেনই না। ক্যাপ্টেন স্যার খুব রেগেও গেছিলেন, তাই জন্য আমি ওনাকে আর ডিস্টার্ব করিনি। ভাবলাম বাবা ছেলের ঝগড়া, আমি কেন মাঝখানে নাক গলাতে যাব। আর তাছাড়া আমাদের ক্যাপ্টেন স্যার খুবই ডেঞ্জারাস, ওনার কোনো ভরসা নেই, রেগে গিয়ে বা গুলি টুলিও করে দিতে পারেন। ওনার ছেলে কোথায় থাকে? বাসি, নবী মুম্বাই। ওনার ছেলে জানে না সিং সাহেব গায়েব? না না, উনি জানেন তো, আমি সকালে ফোন করে ওনাকে জানিয়েছিলাম। তাহলে সে আসেনি কেন? ওর কিছু এসে যায় না। ও তো মন্দারকে এরকমও বলেছে যে কোথাও বেড়াতে গেছে হয়তো। বিশালের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে দাদার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। ও ওর স্ত্রীকে নিয়ে দাদার সংসারে থাকতে চায় না হয়তো, তাই জন্য ও একটু খিটখিটে হয়ে গিয়েছিল। একটাই তো ছেলে ওর, না ভালো করে কথা বলে না কোনো খোঁজ খবর নেয়। ওনার ছেলে বিশাল সিং কি করে জানলো যে সিং সাহেব বেড়াতে গেছেন? আসলে ব্যাপারটা কি বলুন তো, আমার স্যারের না অভ্যেস আছে, উনি মাঝে মাঝে এরকম 8-10 দিনের জন্য ঘুরতে চলে যান কোথাও না কোথাও, কিন্তু প্রত্যেকবার আমাকে অবশ্যই জানিয়ে যান উনি। এটা তো প্রথমবার এরকম হলো যে উনি চলে গেলেন অথচ আমাকে কিছুই জানালেন না, তাই জন্য একটু চিন্তা হচ্ছে স্যার। এখন আপনিই বলুন, এরকম মাঝরাতে কেউ হুট করে বেরিয়ে যায় নাকি ঘুরতে? কোনো লেটার বা মেসেজ ছেড়ে গেছেন? না, কোনো লেটার তো রেখে যাননি। হ্যাঁ, শুধু একটা ট্রাভেলিং ব্যাগ নেই আর কয়েকটা জামা কাপড় নেই। সিং সাহেবের একটা ফটো দিন আর কার্ড ডিটেলটা লিখে দিন। পিসি, কি দরকার ছিল পুলিশ কমপ্লেন করার? আরে এ তো নিজেই একটা মূর্খ, আর তুমিও এর কথা নাচছো। তুই জানিস না বাবার মুডের ব্যাপারে? চলে যায় যে কোনো কোথাও, না বলে চলে আসবে আবার। মনে আছে 2 বছর আগে কি হয়েছিল? মানালি চলে গেছিল 10 দিনের জন্য, আর 10 দিনের মধ্যে উনি শুধু একবার কল করেছিলেন। আপনি ঠিকই বলছেন দাদা, কিন্তু উনি আমাকে জানিয়ে যান, ফোনও করেন মাঝে মাঝে। ওনার ফোনটাও তো বন্ধ আসছে, তাই না? সিম্পল ব্যাপার এটা, হয় মোবাইলে নেটওয়ার্ক নেই, না হলে ব্যাটারি শেষ হয়ে গেছে। এবার পুলিশ ওনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে, আর লোকে ওনার ব্যাপারে 1000 রকম গল্প বানাবে। নির্বোধ কোথাকারে। ক্যাপ্টেন একটু সন্দেহবাদী, একা একা থাকতে থাকতে মানুষ যেরকম হয়ে যায় আর কি। তার উপর আবার আর্মির, যথেষ্ট ডিসিপ্লিন। বিল্ডিং এ যদি কোনো একটা ভুল কিছু হয় না, তাহলে চিৎকার করে বিল্ডিং কাঁপিয়ে দেয় একেবারে। হোয়াট ইজ দিস ননসেন্স? যেই কলার খোলাটা ফেলেছো তুলে নিয়ে যাও এখান থেকে, তা না হলে ক্যাপ্টেন সিং কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ভালো করে জানো। গেছো? আঙ্কেল, ডোন্ট গেট অ্যাংরি। আমি খোসাটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। যত তাড়াতাড়ি ওর মাথা গরম হয় তত তাড়াতাড়ি ঠান্ডাও হয়। তবে একটা কথা, ওর ছেলে কিন্তু ওকে ভীষণ নেগলেক্ট করে। এমনও হতে পারে সেই ব্যাপারেই মনে দুঃখ পেয়ে কোথাও চলে গেছে ও। হ্যাঁ স্যার, খুব ভয় পেতাম আমি ক্যাপ্টেন সাহেবকে। তবে আমি ক্যাপ্টেন সাহেবকে যেতে দেখেছিলাম। কটার সময়? স্যার ওই ধরুন 3:30 নাগাদ। স্যার স্যার, কিন্তু আর সত্যি কথা বলবো স্যার, উনি জবে থেকে এখান থেকে গেছেন না, বিল্ডিংয়ে খুব শান্তি, কিন্তু ছোটখাটো ব্যাপার নিয়ে খিটখিট খিটখিট করতেন। তোমার বাটন খোলা কেন? লাগাও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তুমি এখানকার সিকিউরিটি, তাই না? আমাদের উর্দিতে একটা ভাঁজ পর্যন্ত হতে দিতাম না। তুমি নিজের দিকে দেখো, আমরা আমাদের দেশটাকে রক্ষা করার কাজ করতাম। তুমিও এই বিল্ডিং এর রক্ষার দায়িত্ব পালন করছো তো? হ্যাঁ স্যার। কোনো আগন্তুক এখানে ঢুকতে চাইলে তোমার উর্দি দেখে সে ভয়ে 2 পা পিছিয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। এবার আপনিই বলুন স্যার, কোথায় দেশের বিখ্যাত আর্মি
আর কোথায় বিল্ডিং এর ওয়াচম্যান? দরকার পড়লে বড় সাহেব তোকে থানায় ডেকে পাঠাবে। শহর ছেড়ে কোথাও যাবি না। ওকে স্যার। ক্যাপ্টেন আঙ্কেল ইজ দ্য বেস্ট। আমাকে কিন্তু খুব ভালোবাসে আর খুব ভালো ভালো গল্পও তো শোনায়। এমনই ছিলেন আমাদের দেশের নেতাজি সুভাষচন্দ্র বোস আর তার আজাদ হিন্দ সেনা। বুঝেছো? একদম বুঝেছি স্যার। আর এটা আমাকে বলো, ওনার স্লোগান কি ছিল? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের সাথে দেব। ভেরি গুড, কিপ ইট আপ। নেতাজির জীবন কাহিনী যেটা আমি তোমাদের শোনালাম আর ওনার স্লোগান, সেটা সব সময় মনে রাখবে। বাচ্চাদের খুব ভালোবাসতো। অন্যদের উপর যতই রাগ করুক না কেন, বাচ্চাদের সঙ্গে একদম বাচ্চা হয়ে খেলা করত। আসলে কি স্যার, নাতির সঙ্গে তো দেখা করতে পারতো না, তাই সোসাইটির বাচ্চাদের সঙ্গেই ও খুশি থাক। নিজের ছেলের সঙ্গে তো ভালো সম্পর্ক ছিল না। দেশের সীমান্ত সুরক্ষায় নিজের জীবন সমর্পণ করা ক্যাপ্টেন শ্রীকান্ত সিং নিজের সোসাইটিতে বিশেষভাবে পরিচিত ছিলেন। কখনো মানুষ তাকে ভয় পেয়েছে কঠোর ডিসিপ্লিনার হিসেবে, আবার কখনো তার গল্প শুনে মানুষ অনুপ্রাণিত হয়েছে। কিন্তু এই দুটো ছবির পিছনে ক্যাপ্টেন শ্রীকান্তের আরও একটি ছবি ছিল। নিজের পরিবার, নিজের ছেলের ব্যবহারে হতাশ একজন বাবার, নিজের নাতির সঙ্গে দেখা না করতে পারার দুঃখ নিয়ে একজন দাদুর। অনেকদিন কেটে গেল কিন্তু ক্যাপ্টেনের কোনো খবর এলো না। বাড়ি থেকে ক্যাপ্টেন একেবারে সজ্ঞানে নিজের ইচ্ছেতে বেরিয়েছিলেন, কিন্তু লক্ষ্য আর উদ্দেশ্য এখনো পর্যন্ত কেউ জানে না। চাকর মন্দারের কথা অনুযায়ী ক্যাপ্টেন সাহেব কখনো না বলে বাড়ি থেকে বেরোতেন না। ওনার ফোন বন্ধ, তার উপরে এখনো পর্যন্ত কারোর সঙ্গে কন্ট্যাক্ট করেননি। সিনিয়র সিটিজেন, এই কেসটাতে আমাদের একটু বেশি খেয়াল রাখতে হবে। ওনার গাড়ির ব্যাপারে জানতে পেরেছেন? না স্যার, এখন অব্দি জানা যায়নি, কিন্তু ওনার গাড়ির ডিটেলস আমরা সমস্ত থানায় পাঠিয়ে দিয়েছি। আর কল রেকর্ডস? স্যার এই যে স্যার, ক্যাপ্টেনের মোবাইলে লাস্ট লোকেশন ওনার বাড়িতেই ছিল, আর 23শে নভেম্বর রাত্রি পরের থেকে ওই মোবাইলটা আর সুইচ অন হয়নি। স্যার, উনি নিখোঁজ হওয়ার 24 ঘন্টার আগে উনি দুজনের সঙ্গে কথা বলেছিলেন, ওনার বোনের সঙ্গে, ওনার ছেলের সঙ্গে। লাস্ট কলটা উনি ওনার ছেলেকে করেছিলেন, আর তার আগেরও কল রেকর্ডস আমরা চেক করেছি স্যার, কিন্তু এরকম কোনো ডাউটফুল নাম্বার পাওয়া যায়নি স্যার। ছেলের কল রেকর্ড চাও, খোঁজ নাও 23 তারিখ রাত্রিরেও কোথায় ছিল। আমরা ওর বাড়ি গিয়ে খোঁজ খবর নেব, আর সাথে মন্দার ছেলেটাকেও নিয়ে নেব। অনেকদিন কাজ করছে, বাপ ছেলের সম্পর্কটা অনেকদিন ধরে দেখছি। আচ্ছা একটা কথা বল, এই ক্যাপ্টেন সিং সাহেব আর তার বোনের মধ্যে সম্পর্ক কেমন ছিল? ছেলের ওপর রেগে গেলে উনি বোনের বাড়িতেই চলে যেতেন। আর ছেলের সঙ্গে? ছেলে তো একটা ফোন করেও খোঁজ নিত না ওনার। হ্যাঁ, একবার বাড়িতে এসেছিল, আমাদের ওপর চিৎকার চেঁচামেচি করে চলে গেল। বলছিল কি দরকার ছিল পুলিশে মিসিং রিপোর্ট লেখানোর। পিসি, কি দরকার ছিল পুলিশ কমপ্লেন করার? আরে এ তো নিজেই একটা মূর্খ, আর তুমিও এর কথা নাচছো। আচ্ছা একটা কথা বলতো, এই ক্যাপ্টেন সিং সাহেব আর তার ছেলের মধ্যে কদিনের মধ্যে কোনো ঝগড়া টগড়া হয়েছিল? বছরে এক দুবারই ওনার ছেলে ওনার কাছে আসতো। হ্যাঁ, যখনই বাড়ি আসতো তখনই ঝগড়া করতো ওনার সঙ্গে। এখান থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। কি ডিসাইড করলে তুমি? আমি চিন্টুর সঙ্গে দেখা করতে পাগল হয়ে গিয়েছিলাম, আর তুমি আমাকে... বাবা চিন্টুর সঙ্গে দেখা করা কোথাও পালিয়ে যাচ্ছে না। এই ফ্ল্যাটটা বেচার ব্যাপারে তুমি কি ভেবেছো? একটা খুব ভালো অপরচুনিটি আছে আমার কাছে, আমি আমার বিজনেস স্টার্ট করতে পারবো। তোমার ইন্টারেস্ট শুধু এই ফ্ল্যাটের প্রতি, বাবার কথা চিন্তাই করো না। আমি ভেবেছিলাম এত মাস পরে তুমি তোমার বাবাকে দেখতে এসেছো। বাবা প্লিজ স্টপ বিং ইমোশনাল, প্র্যাকটিক্যালি ভাবো। এত বড় একটা ফ্ল্যাট, তার মধ্যে তুমি একা থাকো। আমরা তোমার জন্য একটা 1 BHKও তো নিতে পারি না। আর আমি আর আমার ওয়াইফ এখানে থাকতে কোনোদিনও আসবো না। আমি এই ফ্ল্যাট আমার জীবন থাকতে কখনো বেচবো না, তাতে যা কিছু হয়ে যাক। এই ফ্ল্যাটে আমার আর তোমার মায়ের স্মৃতিচিহ্ন আছে, আমার ছোটবেলা, তোমার জন্ম, এই সব কিছু। ঠিক আছে, বেচো না, থাকো এখানে একেবারে একা পড়ে। কোনোদিনও আসবো না আমি এখানে, কোনোদিনও না। বিশাল, বাপের জন্য সময় নেই, অথচ বাপের ফ্ল্যাটটা বেচে টাকা চাই ওনার। এমনটাই মনে হচ্ছে আপনার থেকে বেশি চিন্তা ওই মন্দার ছেলেটাই আপনার বাবার জন্য করত। বাবা ওকে বেশি প্রশ্রয় দিয়েছে, মাথায় বসিয়ে রেখেছে ওকে। কেন? আপনি তো ওনার একমাত্র ছেলে, আপনাকে মাথায় ওঠায়নি? কি বলতে চাইছেন আপনি? মানে হলো এটাই যে আপনার আর আপনার বাবার মধ্যে গোরেগাঁও এর ফ্ল্যাটটা নিয়ে ঝগড়া হয়নি? ও মন্দার আপনাকে বলেছে? কথাটা সত্যি কিনা? বাপ বেটার মধ্যে সম্পত্তি নিয়ে কথা কাটাকাটি হতে পারে না? বাপ বেটার মধ্যে প্রপার্টি নিয়ে কথা কাটাকাটি হতেই পারে, আরো অনেক কিছুই হতে পারে। হোয়াট ইউ মিন? আপনি আমার উপর ডাউট করছেন? আপনার বিশ্বাস হচ্ছে না না আমার বাবা ঘুরতে গেছে, সেফ আছে? ওয়েট আ মিনিট, আই উইল শো ইউ। এই এসএমএসটা দেখুন। বাবার যদি আমার উপর বিশ্বাস নাই থাকতো, তাহলে ওনার অ্যাকাউন্ট নাম্বার আমার নাম্বারের সঙ্গে লিঙ্কড থাকতো। ওনার অ্যাকাউন্টে যে ট্রানজাকশনই হোক আমার মোবাইলে আগে এসএমএস আসে। এই দেখুন আপনি এই এসএমএসটা, কাল উনি 50,000 টাকা উইথড্র করেছেন, দেখুন। আর এই এসএমএসটাও 2 দিন আগেরই। এবার আপনি বলুন আমায়,
আপনি এসএমএসটাই বিশ্বাস করবেন না আমাদের চাকর মন্দারের উপর? ট্রাস্টের উপর ইনভেস্টিগেশন হয় না, ডাউট দিয়ে হয়। আমার আপনার বাবার ব্যাংক ডিটেলস আর এই এসএমএস এর ডিটেল দুটোই চাই। স্যার কুক বাঞ্চ থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, সেদিন ক্যামেরা সার্ভিসিং হচ্ছিল, কিন্তু স্যার 50,000 টাকা উইথড্রল হয়েছে, তাও সেলফ চেক দিয়ে। এটুকু ইনফরমেশন পেয়েছি স্যার। ক্যাপ্টেন কুর্গে ব্যাংক থেকে টাকা উইথড্র করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কারোর সঙ্গে কন্ট্যাক্ট করেননি কেন? কুর্গ তো এমন জায়গা নয় যে যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, কিন্তু ওনার মোবাইল এখনো পর্যন্ত সুইচ অফ কেন? ব্যাপারটা আবার এমন নয় তো যে ক্যাপ্টেন নিজেকে লুকোতে চাইছেন সবার থেকে? স্যার বাবা ছেলের মধ্যে প্রপার্টিকে নিয়ে ঝামেলা চলছিল, হতে পারে ক্যাপ্টেন সাহেব ছেলের উপর রাগ করে ফোন করতে চাইছেন না। কিন্তু মন্দার বা বোনের সঙ্গে তো কথা বলতে পারেন, রাগটা ছেলের ওপর, মন্দার বা বোনের ওপর নয়। রাত 3:30-র সময় ক্যাপ্টেন বাড়ি থেকে বেরিয়ে গেল, তাও কাউকে কিছু না বলে। সালাম স্যার। আর সেদিন থেকে আজ পর্যন্ত ওনার কারোর সঙ্গে কন্ট্যাক্ট না করাটা, এটা কোনো সিম্পল মিসিং কেস নয়। সেই রাতে কিছু তো একটা হয়েছে। ক্যাপ্টেন নিজের গাড়ি নিয়ে হয়তো কুর্গে যাননি, আর যদি নিজের ইচ্ছেতে উনি যান তাহলে গাড়িটা কোথাও না কোথাও অবশ্যই পার্ক করেছেন। আর যদি কেউ জবরদস্তি করে ধরে নিয়ে যায় তাহলে সেই লোক গাড়িটাকে এদিক ওদিক কোথাও ছেড়ে দিয়েছে। এখন এই গাড়িটা পাওয়া আমাদের কাছে জরুরি। সত্যি রে, ভীষণ হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেছি। হাঁটা যায়? আর এরকম লম্বা ট্যুর করবোই না। একদম না। এই গাড়ি ঝোপঝাড়ে কি করছে? হ্যালো। আচ্ছা, একটু ভালো করে দেখো, এই জঙ্গলটার কোণে কোণে খুঁজে দেখো, কিছু না কিছু তো পাওয়া যাবেই। স্যার পিছনের সিটে রক্তের দাগ পাওয়া গেছে, গাড়ির ইনভেস্টিগেশন এখনো চলছে। এই কেসটা মিসিং কেস নয়, এটা আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। গাড়িতে রক্তের দাগ পাওয়াটা মানে এটা খুব ক্লিয়ার, এটা খুনের মামলা। চলো ক্যাপ্টেনের বাড়ি গিয়ে তল্লাশি করি। স্যার, আমি ওয়াশরুমটা ভালো করে চেক করেছি, আর হ্যান্ড ওয়াশের নিচে আমি ব্লাড পেয়েছি। স্যার, মাস্টার বেডরুমের টয়লেটটা কাজ করছে না, মনে হচ্ছে ওর পাইপের ভেতর জোর করে কিছু ঢোকানো হয়েছে। প্লাম্বার ডেকে চেক করো। ইয়েস স্যার। স্যার, এই বন্দুকটা তো রক্তের চিহ্ন লেগে আছে। আমার এই সব কিছুর পরীক্ষার রিপোর্ট চাই। গাড়িতে পাওয়া রক্তের দাগ আর বন্দুকে পাওয়া রক্তের দাগ দুটো ম্যাচ করান। ওই মন্দার ছেলেটা বাইরে দাঁড়িয়ে আছে স্যার, ওকে গ্রেফতার করো। সেই রাতে বাড়িতে কিছু না কিছু তো হয়েছিল, আর ওই হলো একমাত্র সাক্ষী যে সেই সময় বাড়িতে ছিল। ওকে স্যার, চল। স্যার চল না, মানে বলছি আমি চল। আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু করিনি স্যার, শুনুন না, আমিই ছিলাম ওই দিন রাত্রে বাড়িতে। আমার স্যার খুব খুশি ছিলেন, ওনার ছেলে ওনার বউ বাচ্চা নিয়ে ওনার কাছে আসছিলেন, কিন্তু 11টা বেজে গেল, তখন অব্দি ওনার ছেলে এলো না। মন্দার, জাগে হুইস্কি নিয়ে আয়। হুইস্কি শেষ হয়ে গেছে স্যার। যখন শেষ হয়ে যায় তখন তো কিনে আনা উচিত ছিল, ইডিয়েট। এনে যখন আমি হুইস্কি নিয়ে বাড়ি এলাম তখন 11:15 বেজে গেছিল। আমি বাইরে থেকে আওয়াজ দিলাম, স্যার স্যার। স্যারের ঘর থেকে কোনো উত্তরই পেলাম না, তাই আমি ভাবলাম স্যার ঘুমিয়ে পড়েছেন হয়তো। তারপরে আমি দুপেক মেরে শুয়ে পড়লাম। ক্যাপ্টেন সাহেবের গাড়ি আর ওনার রাইফেলে আমরা রক্তের দাগ পেয়েছি। রক্ত? তুই বলেছিলি যে তুই ক্যাপ্টেন সাহেবকে ডেকেছিলিস। হ্যাঁ ডেকেছিলাম তো স্যার, কিন্তু ভেতরে গিয়ে দেখিসনি যে ক্যাপ্টেন সাহেব ভেতরে আছে না নেই। একবার আমাদের স্যার রুমের ভেতরে গেলে না, বাইরে থেকে ঠক ঠক করার অনুমতি একদম ছিল না। এটাকে লকআপে ঢোকাও আর ভালো করে ধোলাই দাও, ব্লাড স্যাম্পলও নেবে। না না স্যার, স্যার আমার কথা শুনুন না। স্যার কমোটের পাইপে কাগজের টুকরো আটকে ছিল, সেই জন্য পাইপ চোকড হয়ে গিয়েছিল, কিন্তু স্যার কাগজের কোয়ালিটি দেখে মনে হচ্ছে সেটা কোনো লিগ্যাল পেপারে কাগজ হতে পারে, সেগুলো ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি স্যার। ক্যাপ্টেন আর তার ছেলের কল রেকর্ড ফাইল নিয়ে এসো। ওকে স্যার। স্যার এই নিন বিশাল সিং এর কল ডিটেলস।
রেকর্ড অনুযায়ী ক্যাপ্টেন লাস্ট কলটা নিজের ছেলেকে করেছিল, মানে যেমন মন্দার বলেছিল। ক্যাপ্টেন নিজের ছেলের সঙ্গে কথা বলে ঘরে ঢুকে যায়। ছেলের বাড়িতে আসার কথা ছিল কিন্তু আসেনি। ক্যাপ্টেনের ছেলে বিশাল সিং এর মোবাইলের লোকেশন অনুযায়ী সে বাড়ির আশেপাশেই ছিল, অথচ প্রশ্ন হলো এটাই যে এত কাছাকাছি থেকে বাড়িতে কেন এলো? স্যার এর থেকে তো এটা পরিষ্কার যে বিশাল আমাদেরকে মিথ্যে কথা বলছে। অনেকদিন ধরে একই গল্প শোনাচ্ছে যে বাবা ঘুরতে গেছে। স্যার এমনটা নয় তো যে ও আমাদেরকে ঘোরাচ্ছে? আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে এই কেসটা মিসিং কেস নয়, বরং তার থেকে একটু বেশি। আপনার বাবার বাড়ি এবং গাড়ি দু জায়গাতেই রক্তের চিহ্ন পাওয়া গেছে। আমার খুব চিন্তা হচ্ছে বাবার জন্য। বড্ড দেরি হয়ে গেল না চিন্তা করতে? তবে আরো একটা ব্যাপারে চিন্তা করতে হবে আপনাকে। 23শে নভেম্বরের রাত্রে আপনি আপনার বাবার বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে ছিলেন। হ্যাঁ, আমি কাছেই ছিলাম। তো এই কথাটা আপনি আমাদের লুকিয়ে গেলেন কারণ এই কথাটা আমার এত ইম্পর্টেন্ট মনেই হয়নি। 1 কিলোমিটারের মধ্যে থেকে নিজের বাবার সঙ্গে দেখা করতে না যাওয়াটা এটা ইম্পর্টেন্ট নয়, নাকি আপনার বাবা আপনার কাছে ইম্পর্টেন্ট নয়? আপনারা আমাকে ভুল বুঝছেন। অ্যাকচুয়ালি আমার ওয়াইফের আমার বাবার সঙ্গে একদম বনে না। ওনার ডিসিপ্লিন নেচারের জন্য ও ওখানে যেতে পছন্দই করে না। আমাদের দয়া করে একটু বলবেন যে আপনার ওয়াইফের আপনার বাবাকে নিয়ে কি প্রবলেম ছিল? স্যার বাবার সঙ্গে থাকা মানে আর্মিদের রুল ফলো করা। 6টার সময় উঠে পড়ো, 9টার সময় ঘুমিয়ে পড়ো, সকালে জগিং এ যাও, খাওয়ার ঠিক সময় খাও। এই সব রুলস পুরো ফ্যামিলির জন্য ছিল। সেই জন্য আমার ওয়াইফ ওখানে যেতে একেবারেই পছন্দ করতো না। আর ওই রাতে তো আমরা স্যার ওখানে যাইও নি। আমরা তো কাছের একটা রেস্টুরেন্টে ডিনার করছিলাম। তাও যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আমার ক্রেডিট কার্ডের বিল চেক করতে পারেন। অদ্ভুত কথা বলছেন। না জিজ্ঞাসা করতেই আপনি এভিডেন্স বলে দিচ্ছেন, সে এসএমএসই হোক বা ক্রেডিট কার্ডের বিল। কিন্তু কেন জানি না আমার যেন মনে হচ্ছে আপনার বাবা নিরুদ্দেশ, কিন্তু আপনি যেন বড্ড বেশি রিল্যাক্স। আপনি কি সব কথা বলছেন? উনি আমার বাবা হন। আমি মানছি এই কথাটাকে আমি আগে সিরিয়াসলি নিইনি, কিন্তু এসব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। যদি আপনার আমার উপর বিশ্বাস না হয় তাহলে আপনি এটা দেখুন। 2 দিন আগে 50,000 টাকা উইথড্র, আর কালকে 75,000 টাকা উইথড্র। আর এইসব দেখে এখন আমি কি মনে করব আপনি বলুন? স্যার গত 12 দিন ধরে ক্যাপ্টেনের অ্যাকাউন্ট থেকে 1,75,000 টাকা তোলা হয়েছে, কখনো কর্ণাটক থেকে, কখনো কেরালা থেকে। স্যার ব্যাপারটা কিন্তু নরমাল না। আগের বার সিসিটিভি ফুটেজ থেকে আমরা কিছু পাইনি, এবার 2 জায়গা থেকেই চেয়ে পাঠাও। জানা তো যাবে যে ক্যাপ্টেনের অ্যাকাউন্ট থেকে ক্যাপ্টেনই টাকা ড্র করছেন না অন্য কেউ। স্যার রাইফেলে ক্যাপ্টেনের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে, কিন্তু স্যার যে ব্লাডগুলো আমরা গাড়ি আর ওনার বাড়িতে পেয়েছি তার ব্লাড গ্রুপ না তো ক্যাপ্টেনের সঙ্গে ম্যাচ করছে, না ওনার ছেলে বিশালের সঙ্গে, আর না মন্দারের সঙ্গে। ওটা অন্য কারোর স্যার। তাহলে এই তৃতীয় ব্যক্তিটিকে? ব্যাপারটা এমন নয় তো সেই রাতে ক্যাপ্টেন কাউকে খুন করেছে? যাকে আমরা শিকার ভাবছি সে হয়তো শিকারী। স্যার ওয়াচম্যানের কথা মতো ক্যাপ্টেন রাত্রি 3:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন। হতে পারে গাড়িতে লাশ ছিল তারই, যার ব্লাড স্যাম্পল আমরা পেয়েছি। সালাম সাহেব। হতে পারে ক্যাপ্টেন লাশটাকে গায়েব করার পরে পালিয়ে বেড়াচ্ছেন। স্যার মন্দার রিমান্ডে আছে, ওর সঙ্গে কি করবো? ওয়ার্নিং দিয়ে ছেড়ে দাও, ওকে বলে দাও মুম্বাই থেকে যেন বাইরে না যায়। ওকে স্যার। স্যার ব্যাংক থেকে সিসিটিভি ফুটেজ এসেছে স্যার। স্যার উইথড্রল তো হয়েছে কিন্তু ক্যাপ্টেনকে কোথাও দেখতে পাচ্ছি না। আমরা ভুল ডিরেকশনে যাচ্ছি না তো স্যার? মানে? তার মানে এই যে স্যার এরকমও তো হতে পারে যে অন্য কেউ ওনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে। খুব সুন্দর করে সিগনেচারটা করেছে, নকল যে সেটা বোঝাই যাচ্ছে না। কিন্তু এটা দেখুন, 20,000-এর অরিজিনাল চেকের এসটা আর ডুপ্লিকেট 50,000 টাকার চেকটার এসটা ম্যাচ করছে না। বলতে চাইছি যে ক্যাপ্টেন সিং এর সিগনেচার এটা কিছুতেই নয়। আর ইউ শিওর যে সিগনেচারটা ক্যাপ্টেন শ্রীকান্ত সিং এর নয়? Yeah, I am 100% sure. সেই রাতে তো আমি গাড়ির হর্ন শুনে জেগেছিলাম, কিন্তু হ্যাঁ স্যার গাড়ি ক্যাপ্টেন সাহেবেরই ছিল। সালাম স্যার। গাড়ির ভেতর ক্যাপ্টেনই ছিলেন? সেটা তো বলতে পারবো না স্যার। মানেটা পরিষ্কার, ওয়াচম্যান গাড়িটাকে দেখেছে, গাড়ির মধ্যে কাউকে দেখেছে, গাড়ির হেডলাইট অন ছিল বলে ও মুখটা দেখতে পায়নি। আর সব থেকে বড় কথা,
ওয়াচম্যান সেই সময় ঘুমোচ্ছিল, আর প্রায়শই এই সময় ব্রেন কিছু না কিছু ছবি বানিয়ে ফেলে। আর ঠিক সেই কারণেই ওর মনে হয়েছিল যে হয়তো ক্যাপ্টেন সাহেবই গাড়ি নিয়ে বাইরে যাচ্ছেন। তবে যে মানুষটি গিয়েছিল তাকেও চিনতে পারেনি। হতে পারে স্যার। ক্যাপ্টেন সিং এর নিখোঁজ হওয়া, তার বাড়ি এবং গাড়ি থেকে রক্তের দাগ পাওয়া, আর তার নিখোঁজ হওয়ার সময়ও তার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র হওয়া, একদিকে এইসব বিষয় জটিল কেসটাকে আরো জটিলতর করছিল, আর অন্যদিকে এই কেসের অজানা রাস্তায় খুব সামান্যতম হলেও আশার আলো দেখা যাচ্ছিল। গাড়িতে বসে থাকা ব্যক্তি ক্যাপ্টেন ছিল নাকি অন্য কেউ? ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ক্যাপ্টেন তুলেছিলেন নাকি অন্য কেউ? রক্তের দাগ যদি ক্যাপ্টেন, তার ছেলে, তার বোন বা তার চাকরের না হয়ে থাকে, তাহলে কার ছিল? স্যার, আমি যেরকম অনুমান করেছিলাম, ফরেনসিক রিপোর্টে এটাই বলছে যে কমোটের পাইপ থেকে আমরা যে টুকরো পেয়েছিলাম সেটা লিগ্যাল পেপারে ছিল। স্যার, ওই পেপারস ক্যাপ্টেনের উইলের ড্রাফট ছিল, কিন্তু রাফ ড্রাফট, যেটা কিনা উইল তৈরি করার আগে করা হয়, যেখানে নোটারি সিগনেচার বা স্ট্যাম্প কিছুই থাকে না। কিন্তু স্যার, এই উইলে কার কার নাম ছিল সেটা আমরা জানতে পারিনি, কারণ পেপারটা খুব খারাপভাবে গলে গিয়েছিল। ক্যাপ্টেনের সম্পত্তির দুজন মাত্র অংশীদার, একজন হলো ছেলে আর অন্যজন তার বোন। প্রপার্টিতে নজর তার ছেলের। কমোডের পাইপে পাওয়া উইলের ছেঁড়া টুকরো আর বাড়িতে পাওয়া রক্তের চিহ্ন এই কথারই প্রমাণ দেয় যে সেই রাতে বাড়িতে কিছু না কিছু হয়েছিল। ব্যাপারটা এমন নয় তো যে ক্যাপ্টেন সাহেব তার ছেলেকে সম্পত্তি থেকে বেদখল করেছিলেন আর সেই রাগে ছেলে বাপকে মেরে ফেললো, আর সেই কাউকে এই কাজে লাগিয়েছে যে রেগুলার ইন্টারভ্যালে ব্যাংক থেকে টাকা উইথড্র করে নেওয়ার জন্য, যাতে কারুর না কোনো সন্দেহ হয় আর মনে হয় যে ক্যাপ্টেন সাহেব বেঁচে আছে। হতে পারে স্যার। ক্যাপ্টেন সাহেবের কোনো না কোনো লিগ্যাল অ্যাডভাইজার তো ছিলেনই। খোঁজ নাও ওনার লিগ্যাল অ্যাডভাইজার কে ছিলেন। আমি শুধু ওনার লিগ্যাল অ্যাডভাইজার নই, একজন ভালো বন্ধু। ক্যাপ্টেন সাহেব একটা উইল করেছিলেন, হয়তো সেই উইল আপনি করেছিলেন। ক্যাপ্টেন বাবু উইল করার মনস্থির করেছিলেন, এই ব্যাপারে আমার ওনার সঙ্গে কথাও হয়েছিল, কিন্তু ফাইনাল ড্রাফটটা হয়নি। আর আপনি কি জানেন যে ক্যাপ্টেন সাহেব তার ফ্ল্যাট আর বাকি সম্পত্তি কার নামে করতেন? ছেলের নামে। একটাই ছেলে ওনার, আর কার নামে করবেন? কেন? ওনার তো এক বোনও আছে। হতে পারে একটা অংশ ওনার বোনের নামেও রেখে গেলেন। আমরা শুনেছি যে ক্যাপ্টেন সাহেব আর ওনার ছেলের মধ্যে সম্পর্কটা একটু তিক্ত ছিল। ক্যাপ্টেন বাবু ওর ওপরে একটু রেগে থাকতেন, কিন্তু ব্যাপারটা যেহেতু উইল সম্পর্কিত, সেটা উনি ওনার ছেলের নামেই করতে চাইতেন। পৃথিবীতে সম্পর্কের থেকে বড় কোনো সম্পত্তি নেই, কিন্তু যখন সেই সম্পত্তির উপর লোভের নজর পড়ে, তখন সম্পর্কের সব ভিত্তি কর্পূরের মতো উড়ে যায়। কি ছেলে, কি বাবা। ঘরের কোমরে বাড়ির দলিলের টুকরো খুঁজে পাওয়া যায়। বাবা নিখোঁজ হওয়া সত্ত্বেও ছেলের মধ্যে চিন্তার লক্ষণও দেখা যায় না। ঠিক এই অবস্থায় পুলিশের সন্দেহ ক্যাপ্টেনের ছেলে বিশাল সিং এর দিকে যাওয়া ভিত্তিহীন তো নয়। হতে পারে যে ক্যাপ্টেন তার দায়িত্বজ্ঞানহীন ছেলেকে সম্পত্তি থেকে বেদখল করতে চাইছিলেন। এই অবস্থায় ক্যাপ্টেনের মৃত্যুতেই ছেলে বিশালের কাছে সম্পত্তি দখলের রাস্তা পরিষ্কার হয়ে যায়। কিন্তু পুলিশ শুধু বিশালকে সন্দেহ করতে পারে, আইনত পদক্ষেপ নয়, কারণ তাঁদের কাছে বিশালের বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ ছিল না। আর তখনই ভাগ্যের এমন খেলা যে কিছু প্রমাণ সামনে চলে এলো। হ্যাঁ বলুন দেশপান্ডে। স্যার, কারের ভেতর থেকে পাওয়া রক্তের স্যাম্পলটা ক্যাপ্টেনের ঘরে পাওয়া স্যাম্পলটার সঙ্গে একদম ম্যাচ করে যাচ্ছে, কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সামনে এসেছে। আর এটা হলো সেটাই, এই মানুষটার ডিএনএ আর একজনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, আর সে ক্যাপ্টেনের অত্যন্ত কাছের মানুষ। কার সাথে? হ্যালো সিকিউরিটি, কাউকে বাইরে যেতে দেবে না। এক মিনিট সাহেব, এই সিকিউরিটি প্রবলেম আছে একটা। আরে স্যার প্লিজ স্যার দাঁড়ান না একটু। চল তো, স্যার বললাম না। স্যার স্যার, আরে স্যার, এই ধরো একে, এই ধরো একে, এই চোর এটা, এই ধর ধর, এই ধর ধর, এই চোর আছে, এই ধরো একে, চল চল চল। জীবনের সফর রহস্যে পরিপূর্ণ। এই পথে চলার সময় সামনে কে চলে আসবে বলা খুব কঠিন। ব্যাংকের সিসিটিভি ফুটেজে এই ব্যক্তি কে ছিল? যদি ক্যাপ্টেন তার অ্যাকাউন্ট থেকে টাকা না তুলে থাকেন, তাহলে তার অ্যাকাউন্ট থেকে টাকা কে তুলছিল? মুম্বাই পুলিশের তৎপরতা কাজে এলো। বাড়ি আর গাড়িতে পাওয়া রক্তের নমুনার ডিএনএ একজনেরই প্রমাণিত হলো,
আর ডিএনএ তার যে এতদিন নিরপরাধ সেজে সবাইকে অন্ধকারে রেখেছে। আমার করতে তো ভাই, কিন্তু কিন্তু আমরা কিচ্ছু করিনি স্যার, আমরা কিচ্ছু করিনি। এই মানুষটা ডিএনএ আর একজনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। কার সাথে? সে হলো ক্যাপ্টেনের ঘরে চাকর মন্দারের সঙ্গে। চুপ! এতদিন পর্যন্ত ভাবছিলাম যে ক্যাপ্টেনের ছেলে আমাদের ঘোরাচ্ছে, কিন্তু তুই তো আমাদের ঘোরাচ্ছিলিস মন্দা। তোর ভাগ্য তো নির্ধারণ হয়ে গেছে। পুরো গল্পটা এখন আমাদের সামনে ক্লিয়ার। তুই নিজের মুখে এবার সবটা বল। সব বলছি স্যার, সবকিছু সত্যি করে বলছি স্যার। আমি ক্যাপ্টেন স্যারের কাছ থেকে ধার নিয়েছিলাম স্যার। প্রথমে ওই 50,000 টাকাটা দে, যেটা আমি তোকে দিয়েছিলাম। দিয়ে দেবো স্যার, ওটাও দিয়ে দেবো। হ্যাঁ, কোথায় আর পালিয়ে যাচ্ছি স্যার? কত বছর ধরে আপনার কাছে তো কাজ করছি না স্যার। হ্যাঁ, আর আমার শুধু 1 লাখ টাকার প্রয়োজন স্যার। আর তাছাড়া আপনার কি টাকা কম আছে স্যার? এই কথাটার মানে কি? দান করে দেবো তোকে আমি। ছেলে আমার নাতি। ওরা আসে নাকি আপনাকে দেখতে কখনো? আপনার ওষুধপত্র, খাওয়া দাওয়া, দেখভাল করা সব তো আমিই করি। গত 10 বছর ধরে আপনার সেবা করছি আমি, আর আপনি আমাকে 1 লাখ দিতে পারছেন না? হ্যাঁ, আর এমন সন্তানকে দিচ্ছেন যে বেঁচে আছে কিনা খবরটাও নেয় না। শাট আপ! আমাকে শাট আপ বলতে পারেন আপনি, আমি তো চাকর। কিন্তু স্যার, ও কি কাজে লাগে আপনার? হ্যাঁ, আপনি ওনার জন্য খাবার তৈরি করে রাখেন আর সেগুলো খেতে হয় আমাকেই, তাই না? বেঁচে থাকা খাবার তো কুকুররা খায়। আর আপনার ছেলের বউ, সে তো ঘেন্না করে আপনাকে। আর এমন একটা পরিবারকে সবকিছু দিতে চান আপনি। আপনার অন্য কোনো ছেলে হলে না, কম করে হলেও 2-4 দিনের জন্য নাতিকে অন্তত আপনার কাছে রেখে যেত। কিন্তু বিশাল দাদা তো সেটাও করে না, আর আপনি ওনাকেই সব দিতে চাইছেন। বাহ স্যার, বাহ। দেখ বদমাইশ, নিজের সম্পত্তির একটা অংশ আমি তোর নামেও করে রেখেছি। আজ দেখছি আমি তোর মনে অশুভ শক্তি ভর করেছে, সেই জন্য আমি এই দলিল টাকা ছিঁড়ে ফেলবো। আমি তোকে ভরসা করেছিলাম, যেটা আজ ভেঙে গেছে। একজন সেনার যদি বিশ্বাস ভেঙে যায়, তাহলে দ্বিতীয়বার সেই ভুলটা আর সে করে না। বিশ্বাসঘাতককে সে ঘৃণার চোখে দেখে। আগে তুই আমাকে সেই 50,000 টাকা ফেরত দিবি, তারপর নিজের পথ দেখে নে, অন্য কোনো চাকরি খুঁজে নে। যা, চল। আমি ভাবলাম ক্যাপ্টেন স্যারের রাগ 1-2 দিনের মধ্যে পড়ে যাবে, সবসময় এরকমই হয়ে থাকে। কিন্তু এবার তো উনি ঠিকই করে নিয়েছিলেন যে আমাকে কাজ থেকে বার করে দেবেন। তাই জন্যই আমি আমার ভাই মিলিন্দকে ডেকে পাঠালাম। এই ভাই মিলিন্দ, আমার কিন্তু এরকমই সাইন চাই, একদম স্যারের মতন। আরে তো আমার বাহাতের গেলা। মিলিন্দ জালি সাইন করাতে একদম এক্সপার্ট ছিল। আর ওই দিন রাত্রে যখন ওনার ছেলে বাড়ি এলো না, তখন ক্যাপ্টেন স্যার খুব মুষড়ে পড়েছিলেন। তাই জন্য আমি মিলিন্দকে আগে থেকে বলে রেখেছিলাম। মন্দার, তাড়াতাড়ি আয়। মন্দার, কোথেকে এসেছিস? বল, না হলে গুলি করে দেবো। বল কে তুই? মন্দার।
ক্যাপ্টেন সাহেব, চালান সাহেব। এখন এটা বল যে ক্যাপ্টেন সাহেবের বডি কোথায়? যেখানে সতর্কতা বেশি সেখানেই অপরাধ হয়, কিন্তু আজকের এই কেসে একথাই বলা ঠিক হবে যে যেখানে সমবেদনা নেই সেখানে সম্পর্ক শেষ। বিশাল যদি তার বাবার প্রতি একটু সমবেদনাশীল, একটু রেসপন্সিভ হতো, তাহলে হয়তো মন্দারের মতো মানুষদের হিম্মতই হতো না। আজ দেশের মহানগরগুলি বয়স্কদের জন্য অসুরক্ষিত হয়ে পড়ছে, প্রায় তাদের সঙ্গে অপরাধ ঘটছে। সারা জীবন ধরে যারা আমাদের সুরক্ষিত রেখেছেন, আজ তারাই খুব অসুরক্ষিত। মন্দার আর তার সঙ্গে মিলিন্দের বিরুদ্ধে আইপিসির ধারা 25, 27, 54 এবং 61 অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হলো। মা বাবা সেই সম্পদ যার বিনিময়ে গোটা পৃথিবীও কম পড়ে যায়, কিন্তু এই কথাটার অনুভূতি আমাদের তখন হয় যখন তারা আমাদের মধ্যে থাকেন না। আমাদের বয়স্কদের, আমাদের মা বাবাদের খেয়াল রাখা উচিত, তাদের সম্মান করা উচিত, তাদের প্রাণ ভরে ভালোবাসা উচিত। এই কথা বলে আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর পর্দা ফাঁস করব আরও একটা অপরাধের। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।